পকেট থেকে ম্যাপটা বের করে দিল ওমর। কেন জানি মনে হচ্ছিল কাজে লাগতেও পারে। ঠিকই লাগলো। ভাঁজ খুলে ম্যাপটা মেঝেতে বিছালো কিশোর। ববের বাবার নির্দেশ মতো বলল সে, এই যে এখান থেকে কোয়ার্টার মাইল দূরে থাকার কথা জাহাজটা। আমি আরও সরিয়ে দিয়েছি। উপদ্বীপ থেকে কোয়ার্টার মাইল দূরে উপদ্বীপ একটাই আছে, আর সেটাতেই রয়েছি আমরা। মূল ম্যাপে এই যে এইখানটাতে ছিল ক্রস চিহ্ন। ম্যাপের এক জায়গায় আঙুল রাখলো কিশোর। খেয়ে দে বেরিয়ে পড়লে কেমন হয়? এসেছি মোহর খুঁজতে, খোঁজা দরকার। যদি হ্যামার আর ইমের চাপ কাছাকাছি থাকে, মুসার প্রশ্ন, তাহলে যাওয়া যাবে না। দূর, যাই আর না যাই, খেয়ে তো নি, আর থাকতে পারছি না। ওমর ভাই, টিন? হ্যাঁ চলো নিয়ে আসি। এখানে আনার কি দরকার? চত্বরে বসেই তো খেতে পারি। না, ওখানে সাংঘাতিক রোদ। তাছাড়া ওখানে থাকলে ডাকাতদের চোখে পড়ে যেতে পারি। আমরা কোথায় আছি ওদের না জানানোই ভালো। দুপ দাপ করে ওপরে উঠে এলো ছেলেরা, পেছনে ওমর। নৌকায় করে আনা সমস্ত মালপত্র হাতে হাতে নামিয়ে আনলো ওরা ঘরে। ওমরের আনা নারকেলগুলোও আনলো। কোনো আসবাব নেই ঘরে, বসার কিছু নেই। মেঝেতেই বসলো ওরা। কোথায় বসবে, কোথায় শোবে, এ নিয়ে মোটেই মাথা ঘামালো না। ওই ভদ্রলোকদের সামনে খাই কি করে? কেমন চেয়ে আছে দেখেছেন? কঙ্কাল দুটো দেখিয়ে মুসা বলল, কণ্ঠে অস্বস্তি। তোমারও দেখছি ভূতের ভয় আছে, হেসে বলল ওমর। ববের একার না, ওরা চেয়ে আছে তো কি হয়েছে? কঙ্কাল তো কঙ্কালই, তোমার ভেতরেও তো আছে একটা। খেতে খেতে আলোচনা চলল। কে কিভাবে দ্বীপে নেমেছে সেই কাহিনী খুলে বলল। মুসা আর কিশোর ভাগাভাগি করে শোনালো তাদের কাহিনী। বব শোনালো তার কিস্সা, কিভাবে ম্যাবরি তার গলা কাটতে যাচ্ছিল, কিভাবে ওমর ভাই বাঁচিয়েছে তার বিশদ বর্ণনা। সময় দ্রুত কাটছে, দুপুর হয়ে এসেছে। নারকেলের মালাগুলো সযত্নে সরিয়ে রাখলো ওমর। কাপ হিসেবে ব্যবহার করতে পারবে। বেশ বেকায়দা অবস্থায় পড়েছি। চিন্তিত কণ্ঠে সে বলল, এই দ্বীপ থেকে যেতে পারছি না আমরা, হ্যামারও পারছে না, অন্তত সিডনি বার্ডু যতক্ষণ না আসছে। কিন্তু প্লেন নিয়ে গেল কোথায় বেটা? ফিরছে না কেন? প্রথমে ভেবেছিলাম হ্যামারকে আটকে ফেলেছি দেখে প্লেন নিয়ে পালিয়েছে, ফিরে আসবে আমরা সরে গেলেই। কিন্তু এক্ষেত্রে কি করত? প্লেন নিয়ে কাছাকাছি ঘোরাঘুরি করত, কিন্তু তা না করে সোজা উড়ে চলে গেল। মেরাবিনাই গেছে কিনা কে জানে। ভাবনার কথা হলো। ঠিকই বলেছেন, মাথা কাত করল কিশোর। আমিও সে কথাই ভাবছি। গেছে হয়তো খাবার দাবার আনতে, মুসা বলল। ওদের সবকিছু তো নিয়ে এসেছি আমরা। কি করে জানলো খাবার নিয়ে নিচ্ছি আমরা? ওমরের প্রশ্ন। চুপ করে রইল মুসা, জবাব দিতে পারল না। আমাদেরগুলো নিয়েছিল তো, বব বলল। হয়তো ভেবেছে এত অল্প খাবারে চলবে না, তাই আরো আনতে পাঠাচ্ছিল বার্ডুকে। সে রওনা দেওয়ার আগেই আমরা গিয়ে হাজির হয়েছি। কিংবা হতে পারে যন্ত্রপাতি আনতে গেছে, শাবল, কোদাল, ঝুড়ি ইত্যাদি, মাটি খুঁড়ে গুপ্তধন তোলার জন্যে, মুসা বলল। ওসব কিছুই আনতে যায়নি, হাত নাড়ল কিশোর। ওরা ভালো মতোই জানে গুপ্তধন রয়েছে জাহাজে, মাটির নিচে নয়। শাবল কোদালের দরকার নেই তাই। এটা আমরা যেমন জানি ওরাও জানে। গেছে অন্য কোনো কারণে। তোমার কি মনে হয়? মুসা প্রশ্ন করল। ভয় পেয়ে পালিয়েছে? কিসের ভয়? ওমর বলল। ওর মতো লোক ভয় পাবে যখন জানে হাতের কাছেই কোথাও রয়েছে এক গাদা মোহর? ওসব না, ওসব না, অন্য কোনো সিরিয়াস ব্যাপার। সে যাই হোক,
ও যদি আর ফিরে না আসে তো আমাদের অবস্থা কাহিল। ভালো মতোই আটকা পড়লাম এখানে। টিনের খাবারে আর কতদিন চলবে? তারপর থেকে শুধু নারকেল ভরসা। 3 বেলা নারকেল খাওয়া সম্ভব? দ্বীপে যাওয়ারও অনেক বিপদ। ওখানে হ্যামার আছে, ইমের চাপ আছে, দেখা মাত্র গুলি করবে। যা খাবার আছে আমার ধারণা আর 2 কি 3 দিন চলবে। তারপর? হ্যামার কোম্পানিরও তো একই সমস্যা, বলল মুসা। তো ওদের চেয়ে আমরা খারাপ অবস্থায় রয়েছি। ঠান্ডা মাথায় দেখা মাত্র গুলি করতে পারবো না আমরা, কিন্তু ওরা দ্বিধা করবে না। যাক, অন্তত একটা শয়তান মরেছে, এও কম না, বলল বব। মরল আর কোথায়? হাত নাড়ল ওমর। ভেবেছিলাম মরেছে, আসলে মরেনি, তবে গুরুতর জখম হয়েছে। নড়াচড়া বিশেষ করতে পারবে বলে তো মনে হয় না। চলো ওপরে যাই, দেখি বেটারা কি করছে। এখান থেকে সব সময় সতর্ক থাকতে হবে আমাদের, পাহারা দিতে হবে, নইলে এখানেই এসে হামলা করবে হঠাৎ এক সময়। আমরা তখন অসতর্ক থাকলেই গেছি। ভালোই লাগছে আমার এসব ডাকাত ডাকাত খেলা, হেসে বলল বব। ট্রেজার আইল্যান্ড পড়ার সময় কল্পনাও করিনি গুপ্তধন খুঁজতে এসে আটকা পড়ব আমরা কোনো দ্বীপে। ওমর হাসল। মজা লাগছে না? ঠিকই বলেছ, ট্রেজার আইল্যান্ডের সঙ্গে অনেক মিল আছে, সত্যি। হ্যামার হলো লং জন সিলভার, তার সঙ্গীরা জলদস্যু, আর আমরা হাসি বিস্তৃত হলো তার। আমরা, হ্যাঁ, বব হলো জিম হকিন্স, কিশোর স্কোয়ার ট্রেলনি, মুসা ডক্টর লিপজি, আর আমি আমি ক্যাপ্টেন স্মলেট, চেঁচিয়ে উঠল বব। লাফিয়ে উঠে দাঁড়ালো ওমর, নাটকীয় ভঙ্গিতে বাউ করল। তারপর ট্রেজার আইল্যান্ড বইয়ের সংলাপ নকল করে বলল, বান্দা আপনাদের খেদমতে হাজির। ভদ্র মহোদয়গণ, আপনাদের সহায়তায় লং জন সিলভারকে ফাঁসিতে না ঝোলাতে পারি তো আমার নাম ক্যাপ্টেন স্মলেট নয়। উঠুন, সবাই ডেকে যান, মন শক্ত রাখবেন। চলুন দেখি শয়তানগুলো কি করছে। উঠে দাঁড়ালো কিশোর। এমনিতেই সে ভালো অভিনেতা। ট্রেজার আইল্যান্ড ছবিতে দেখা স্কোয়ার ট্রেলনির ভঙ্গি হুবহু নকল করে বলল, ঠিক বলেছেন ক্যাপ্টেন, আর একবার আপনার বিচক্ষণতার প্রশংসা করছি। মোহরগুলো পাওয়ার আশায় রইলাম। জোরে হেসে উঠল দর্শকরা। সারি দিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরে, ছাতে উঠল সবাই। ল্যাগুনের ধারে সৈকতে এখনো পড়ে রয়েছে ম্যাবরি, ওর পাশে বসে আছে হ্যামার আর ইমের চাব। অত সোজা হয়ে দাঁড়িয়েও না, নিচু হও, সাবধান করল ওমর, ওরা দেখে ফেলবে। তীরে যাব? উত্তেজিত কণ্ঠে বব বলল। মাথা ঝোঁকালো ওমর। হ্যাঁ, আশা করছি এখন নিরাপদেই যেতে পারবো। ওরা নিজেদের নিয়ে ব্যস্ত, এই সুযোগে ঘুরে দেখে এলে মন্দ হয় না। যদি ওরা টের পেয়ে যায়? মুসার জিজ্ঞাসা। যদি আক্রমণ করে? আমরাও প্রতিহত করব, অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়েই যাব, কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে আমাদের অস্ত্র। পুরানো জিনিস, ওগুলোর বিশ্বাস নেই, নিজেরাই জখম হয়ে যেতে পারি। বব, তোমার পিস্তলে গুলি আছে? না। ঠিক আছে, চলো নিচে, কি করে গুলি ভরতে হয় দেখিয়ে দেব। কিশোর, মুসা, তোমরা একটা করে মাস্কেট নেবে। আবার নিচে নেমে এলো ওরা। যার যার অস্ত্র পছন্দ করে নিল। সব গাদা বন্দুক, গাদা পিস্তল। কি করে গুলি ভরে গুলি করতে হয় ওমর শিখিয়ে দিল। তারপর আবার বেরিয়ে এলো চত্বরে। চট করে আরেকবার ছাতে উঠে দেখে নিল ওমর শত্রুরা কি করছে। সিঁড়ি বেয়ে নেমে এসে নৌকায় চড়ল সবাই। অল্পক্ষণেই পৌঁছে গেল দ্বীপের চোখা প্রান্তে। নামল।
ডিঙিটা টেনে তুলে রাখলো পানি থেকে দূরে, বড় একটা পাথরের খাঁজে। হেমার বা তার দলের কারও কোনো সাড়া শব্দ নেই। নিশ্চিত হয়ে দ্বীপের ভেতরের দিকে রওনা হলো ওরা। একটা টিলার মাথায় উঠে সামনে কি আছে না আছে দেখল ওমর। জঙ্গল খুব ঘন, ঝোপঝাড়, লিয়ানালতা, বড় বড় ক্যাকটাস ছাড়া আর কিছু চোখে পড়ল না। অন্যরাও উঠে এলো তার পাশে। মাথা নাড়ল ওমর। না, ওখানে গ্যালিয়নটা আছে বলে মনে হয় না। নাকি বলো? ওরকম জায়গায় থাকার কথাও না, কিশোর বলল। ভুল জায়গায় খুঁজছেন। আর যদি সত্যি সত্যি থেকে থাকে তো ওটা থেকে মোহর বের করে আনা আমাদের কর্ম নয়। দেখেছেন কি ঘন জঙ্গল? আর্মি লাগালেও ওই জঙ্গল পরিষ্কার করতে কয়েক হপ্তাহ লেগে যাবে। তবু চলো খুঁজে দেখি, ওমর বলল। ববের বাবা তো লিখেছেনই, এমন জায়গায় রয়েছে জাহাজটা যেখানে আছে বলে কেউ বিশ্বাস করবে না। ঘন জঙ্গলই তো ওটা লুকিয়ে থাকা স্বাভাবিক। মাস্তুল দেখা যাবে না, কিছুই দেখা যাবে না। খুঁজে বের করা খুবই কঠিন হবে মনে হচ্ছে। 2 ঘন্টা পুরোদমে খুঁজল ওরা। জঙ্গলের যেখানেই সামান্যতম ফাঁক ফোকর দেখল, ঘন লতা পাতা গাছগাছালিতে সামান্যতম ফাঁক দেখল, সেখানেই ঢুঁ মারল। ঝোপঝাড়ে ঢাকা উঁচু টিলায় উঠল, শুকনো খাড়িতে নামল, কিন্তু জাহাজের চিহ্নও চোখে পড়ল না। আরো ঘন জঙ্গলে ঢোকার চেষ্টা করল ওরা। বিফল হয়ে বাদ দিল সে চেষ্টা। ঝোপঝাড়ে ঢাকা নিচু একটা জায়গা পেরিয়ে উঠল পাহাড়ে, সেই জায়গাটায় যেখানে ম্যাব্রির তাড়া খেয়ে উঠেছিল বব। পাথরের ওপর বসে পড়ে শার্টের আস্তিন দিয়ে কপালের ঘাম মুছল ওমর। দূর, কি কষ্ট রে বাবা, এমন জানলে কে আসে। বিরক্তি প্রকাশ করল মুসা। কষ্টের দেখেছ কি, বলল ওমর। আমার তো মনে হয় মাত্র শুরু হয়েছে। চুলোই যাক মোহর, চলুন ওসব খোঁজা বাদ দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। যাবে কিভাবে? হাসল কিশোর। সে তুমি জানো, চটে উঠল মুসা। তুমি তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছ, তোমার জন্যই তো। আরে আরে, কি ঝগড়া শুরু করে দিলে ছেলে মানুষের মতো। মৃদু ধমক দিল ওমর। থামো, আলো আর বেশিক্ষণ নেই, সে খেয়াল আছে? ঘরে নারকেলও আছে, আর মাত্র 2-3টে। চলো তো কিছু নারকেল কুড়িয়ে নিয়ে যাই, শুকনো সরু গলা দিয়ে নামাতে সুবিধে হবে। হ্যাঁ, নারকেল জমিয়ে রাখা উচিত আমাদের, কিশোর বলল। বব, ওমর নির্দেশ দিল। যাও তো, চট করে ওদিকটা দেখে এসো। হেমার আর ইমের চাপ না আবার এদিকে এসে পড়ে। দেখো সৈকতে কেউ আছে কি না। দৌড়ে গেল বব। মুসা আর কিশোর চলল একটা নারকেল কুঞ্জের দিকে, নারকেল কুড়াতে। খুব বেশি দূরে না কুঞ্জটা, কাছেই, জঙ্গলের ধারে গজিয়ে উঠেছে। কিন্তু 12 কদম যাওয়ার আগেই থেমে গেল ওরা। পড়িমড়ি করে ছুটে আসছে বব, উত্তেজিত চেহারা। হুঁশিয়ার, চাপা গলায় বব বলল। হেমার আর চাব এদিকেই আসছে। লাফ দিয়ে উঠে দাঁড়ালো ওমর। কোথায়, কদ্দূর? ওই যে পাথরের স্তূপটার ওধারে। এখান থেকে ঢিল মারলে গিয়ে মাথায় পড়বে। ঝোপের ধারে ঝুঁকে কি জানি খুঁজছে। মরুক হারামজাদারা, নিষ্ফল আক্রোশে ফুঁসল ওমর। এখান দিয়ে আর যেতে পারবো না, গেলেই দেখে ফেলবে। দুর্গে ফেরাই তো এক মহা সমস্যা হয়ে গেল। মুসা আর কিশোর ফিরে এসেছে। ওদের দিকে চেয়ে উল্টো দিকে হাত তুলে বলল, চলো দেখি ওদিক দিয়ে যাওয়া যায় কি না। নৌকার কাছাকাছি গিয়ে লুকিয়ে বসে থাকব, ওরা একটু সরলেই ভাগব। আগে আগে চলল ওমর, পেছনে সারি দিয়ে অন্যেরা। প্রায় ছুটে ঢুকলো জঙ্গলে। একটা জায়গায় কাঁটা ঝোপ
আর লিয়ানা সামান্য পাতলা। নাকি পথ করা হয়েছিল কোনো এক সময়, আবার লতা আর ঝোপ জন্মে ঘন হয়ে আসছে। কে করল পথ? ওরা জানে না। কয়েক মাস আগে হ্যামারের তাড়া খেয়ে এখান দিয়েই ঢুকেছিল ববের বাবা। লুকিয়েছিল এদিককার জঙ্গলেই। পথটা তৈরি করেছিল তখন। জঙ্গলের ঠিক মাঝামাঝি জায়গায় এসে কিসে হোঁচট খেল ওমর। গাছের মতো লম্বা কিছু একটা, শ্যাওলায় ঢাকা। পথ জুড় আড়াআড়ি পড়ে আছে। আরে এটা কি? আপন মনেই বিড়বিড় করল ওমর। ঝুঁকে পরীক্ষা করল। খানিকটা জায়গার শ্যাওলা সরিয়ে দেখেই সন্দেহ হলো। আরো অনেকখানি জায়গার শ্যাওলা পরিষ্কার করল। ঝড়ে ভেঙে পড়া গাছ বলে তো মনে হচ্ছে না। মানুষের তৈরি না তো? মানুষের তৈরি, জাহাজের মাস্তুল, নিশ্চয়ই গ্যালিয়নের প্রধান মাস্তুল। ফিরে চাইল ওমর। তার দিকেই তাকিয়ে রয়েছে কিশোর। চোখাচোখি হতেই মাথা ঝোঁকালো। সেও বুঝতে পেরেছে। এগিয়ে আসতে গিয়ে পায়ে কাঁটা ফুটল কিশোরের। উফ করে নিচু হয়ে কাঁটা খুলতে গিয়ে ভারসাম্য হারালো। থাবা দিয়ে ওমরের কাঁধ ধরে ফেলল। তৈরি ছিল না ওমর। সেও ভারসাম্য হারালো। পড়ে যেতে শুরু করলো সেও। একটা লতা ধরল, কিন্তু দুজন মানুষের ভার রাখতে পারল না সেই লতা। ছিঁড়ে গেল। পড়ে গেল দুজনেই। তাদেরকে সাহায্য করতে লাফিয়ে এলো মুসা আর বব। অদ্ভুত একটা কাণ্ড ঘটল এই সময়ে। তীক্ষ্ণ চড়াত শব্দে ফেটে যেতে শুরু করলো যেন তলার মাটি। আরে আরে, মাটি ফাঁক হয়ে যাচ্ছে, চেঁচিয়ে উঠল ওমর। হাত পা ছোঁড়াছড়ি করে উঠে বসার চেষ্টা করল, পারল না। কিছু বলার জন্যে আবার মুখ খুলল, কিন্তু বলা আর হলো না। তার আগেই ভেঙে গেল নিচের তক্তা, গ্যালিয়নের শ্যাওলায় ঢাকা ডেকের কাঠ। ভাঙা গর্ত দিয়ে নিচে পড়ল ওমর। বাকি তিনজনের ভারে তক্তা মড়মড় করে ভেঙে গিয়ে গর্ত আরো বড় হলো। পড়ল ওরাও 8-10 ফুট নিচের কাঠের মেঝেতে। ওমরের উপর পড়ল কিশোর, তাই ব্যথা বিশেষ পেল না। উহ আহ করে উঠল অন্যরা। মুসা চেঁচিয়ে উঠল, গেছি রে আল্লাহ, মারা গেছি। সকলের আগে উঠে দাঁড়ালো ওমর। হাঁফাচ্ছে। হলো কি? কাণ্ডটা কি হলো? দ্রুত চারপাশে তাকালো। পড়ার সঙ্গে সঙ্গেই অনুমান করেছিল। দেখে আরো নিশ্চিত হলো এখন। গোঁ গোঁ করে আরো নানা রকম বিচিত্র শব্দ তুলে কোকাতে কোকাতে উঠে দাঁড়ালো অন্য তিনজন। কোমর ধরে বাঁকা হয়ে আল্লাহকে ডাকছে মুসা। বিড়বিড় করে কি যেন বলছে বব। কিশোর কিছুই বলছে না। উঠে ওমরের মতোই তাকিয়ে দেখছে চারপাশে। কোথায় এলাম রে বাবা? উফ, কোমরটা বুঝি ভেঙেই গেল। বলি, এলাম কোথায়? জবাব নেই কেন? এই কিশোর। কনুই দিয়ে খোঁচা মারল মুসা গোয়েন্দা প্রধানের পিঠে। যা খুঁজছিলাম আমরা, জবাব দিল ওমর। হাত দিয়ে ঝেড়ে কাপড় থেকে শ্যাওলা আর ময়লা পরিষ্কার করছে। জাহাজটার ভেতরেই পড়েছি। হঠাৎ থেমে গেল সে। কান পাতল। কথা শোনা যাচ্ছে খুব কাছে। হ্যামার। স্পষ্ট শোনা গেল এখন তার কথা। আমি বলছি, শুনেছি শব্দ, এদিকেই কোথাও। মিনিট খানেক আগেও ছিল। ঠোঁটে আঙুল চেপে ইশারায় সবাইকে চুপ থাকার নির্দেশ দিল ওমর। নিচু হয়ে আস্তে করে মাস্কেট তুলে নিল কিশোর। তার সঙ্গেই পড়েছে বন্দুকটা। মুসারটাও পড়েছে। কিশোরের দেখা দেখি সেও তুলে নিল। তাকালো ওপর দিকে। ডেকের ভাঙা জায়গায় ফোকর হয়ে আছে, তবে পুরোপুরি দেখা যাচ্ছে না ফাঁকটা। লতা পাতায় ঢেকে দিয়েছে। সবুজ রঙের আলো আসছে ওখান থেকে।
হবে শুয়োর টুয়োর কিংবা অন্য জানোয়ার। জোরালো গলা শোনা গেল ইমেট চাবের। আমি বলছি কথা শুনেছি, হেমার বলল। তাহলে আমাদের সাড়া পেয়ে পালিয়েছে। আর দাঁড়িয়ে থেকে কি হবে? চলো সরে যাই। জঙ্গলের ভেতর লুকিয়ে আমাদের দেখছে কি না কে জানে। পালের গোদাটার কাছে পিস্তল আছে। ম্যাবরির মতো পিঠে গুলি খাওয়ার ইচ্ছে নেই তো চলো। যাবে কোথায় ওরা? কাল সুযোগ মতো ধরে ফেলবো। আরে চলো না, দেবে তো মেরে। নিশ্চয়ই দ্বিধা করছে হেমার, কারণ পায়ের শব্দ শোনা গেল না তক্ষুনি। কান পেতে রয়েছে নিচের শ্রোতারা। অবশেষে ফিরল ওপরের দুজন। ধীরে ধীরে চলে যাচ্ছে। বোঝা গেল শব্দ শুনেই। আরো কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সঙ্গীদের দিকে ফিরে ফিসফিস করে ওমর বলল, গেছে। এই সুযোগে জাহাজটায় তল্লাশি চালিয়ে দেখি আমরা, কি বলো? ওমর আর তার দল জাহাজের যেখান দিয়ে পড়েছে, ববের বাবা সেখান দিয়ে পড়েনি। সে পড়েছিল স্যালুনের ছাদ দিয়ে স্যালুনে। তখনকার দিনে জাহাজের স্যালুন তৈরি হতো সাধারণত পুপের ওপর। ওমর আর তার 3 সঙ্গী পড়েছে জাহাজের মাঝামাঝি জায়গায়। ভেতরে কি কি আছে দেখায় মন দিল ওরা। এক জায়গায় পড়ে আছে কম্বলের স্তূপ। দীর্ঘদিন স্যাঁতসেঁতে জায়গায় থেকে ছাতা পড়ে গেছে, সবুজ ছত্রাক। ওগুলোর কাছেই পড়ে আছে কাপড়ের স্তূপ। নষ্ট হয়ে গেছে সব ছাতা পড়ে, পচা গন্ধ ছড়াচ্ছে। দৃষ্টি আকর্ষণ করার মতো কিছুই নেই। মরচে পড়া কিছু অস্ত্রশস্ত্র পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। বোধহয় তাড়াহুড়ো করে যাওয়ার সময় ফেলে গিয়েছিল নাবিকেরা। মূল্যবান কিছুই নেই। এখানে গুপ্তধন নেই। জোরে কথা বলতে অস্বস্তি বোধ করছে ওমর। বিষণ্ণ এই প্রাচীন পরিবেশ ভালো লাগছে না তার। মৃতের জগতে এসে হাজির হয়েছে যেন। ওরা বেরিয়ে এলো। নীরবে এগিয়ে চলল জাহাজের কোমর ধরে। পেরিয়ে এলো বহু পুরানো কামান, ধুলোময়লায় ঢাকা। কামানের গোলা, বারুদের পিপা, কয়েকটা আবার বারুদে বোঝাই। মোটা শিকল, দড়ি, গাছের গুড়ি, খুঁটি, এমনই সব জিনিস। ওপরে জায়গায় জায়গায় চিড় ধরেছে তক্তা, ফাটল। আবছা আলো আসছে সেসব পথে। সেই আলোয় কেমন যেন বিকট দেখাচ্ছে জিনিসগুলো। গা শিরশির করছে। গুপ্তধন ছাড়াই অনেক মূল্য জাহাজটার, বলল কিশোর। অ্যান্টিক মূল্য। যে কোনো জাদুঘর পেলে লুফে নেবে। এত পুরানো জাহাজ এত সংরক্ষিত অবস্থায় আর পাওয়া যায়নি। জাদুঘরে রাখলে দলে দলে আসবে দর্শক, শুধু এটা দেখার জন্যেই। আমি শুনলে আমিও যেতাম। গুপ্তধন যদি নাও পাই, বাড়ি ফিরে এই জাহাজের খবর দিলেই রাতারাতি বিখ্যাত হয়ে যাব। সাবধানে খুব ধীরে ধীরে এগোচ্ছে ওরা, দেখতে দেখতে যেন জাদুঘরে রয়েছে। কোনো কিছুতে পা পড়লে কিংবা হাত দিলে যেন এখনই হাঁ হাঁ করে ছুটে আসবে প্রহরী। পাথরের এক বিশাল বয়ম দেখল ওমর। বোতলের গলাটা খুব সরু, মুখে পাথরের ছিপি আঁটা। গায়ে কালো কালিতে ইংরেজি বড় হাতের অক্ষরে লেখা রয়েছে, বেস্ট ওল্ড জ্যামাইকা। বোতলটার দিকে চেয়ে ট্রেজার আইল্যান্ডে জলদস্যুদের গাওয়া সেই বিখ্যাত চরণটি সুর করে গেয়ে উঠল ওমর। ভারী পরিবেশ হালকা করার চেষ্টা করল মাত্র। নিশ্চয় ভিতরে রয়েছে অনেক পুরানো মদ। বোতলটার দিকে চেয়ে মাথা ঝোঁকালো কিশোর। হ্যাঁ, তা ঠিক। তবে ওটা থেকে নিয়ে খেলে পরে চরণটাও সত্যি হয়ে যাবে। ড্রিঙ্ক অ্যান্ড ডেভিল হ্যাভ ডান ফর দ্য রেস্ট। ওপরে ওঠার একটা সিঁড়ির গোড়া এসে ওরা থামল। ভালো মতো পরীক্ষা করে দেখল ভার সইতে পারবে কি না। তারপর পা দিল ওতে। বড় একটা ঘরে এসে ঢুকল। এটা ক্যাপ্টেনের সেলুন। ছাতের প্রায় গোল একটা ফোকর দিয়ে আলো আসছে।
ঠিক নিচেই জমে রয়েছে শুকনো পাতা, কুটো, ছেঁড়া শুকনো লতা আর শ্যাওলা। আঙুল তুলে ফোকরটা দেখিয়ে কিশোর বলল, ওখান দিয়েই পড়েছিলেন ববের বাবা। ববের চোখ অশ্রু সজল হয়ে উঠল। ইয়াল্লাহ, ফিসফিস করে বলল ওমর, দেখো দেখো। মাথা নাড়ছে আস্তে আস্তে, বিশ্বাস করতে পারছে না যেন। অন্যরাও দেখল, নাড়া খেল ওমরের মতোই। প্রচুর টাকা খরচ করে সাজানো হয়েছিল সেলুনটা। দেয়ালের জায়গায় জায়গায় লাগানো রয়েছে সোনালি রঙের সুদৃশ্য প্রদীপদানি, তার ফাঁকে ফাঁকে নানা রকম ছবি, সবই সাধুদের কিংবা ধর্মীয় কোনো পবিত্র দৃশ্যের। অপরূপ কার্পেটে ঢাকা পুরো মেঝে, আর কি তার রং! উজ্জ্বল লাল আর নীলের মাঝে সোনালি আলপনা। দেয়ালের সঙ্গে লোহার চ্যাপ্টা দণ্ড দিয়ে আটকানো রয়েছে বড় বড় আলমারি, ঢেউয়ের দোলায় বা ঝড়ের ঝাঁকুনিতে যাতে স্থানচ্যুত না হতে পারে সেজন্যে। আলমারির আংটায় ঝুলছে বড় বড় তালা, বেশিরভাগই খোলা। সামনের দিকের দেয়াল ঘেঁষে রয়েছে ওয়ালনাট কাঠের মস্ত এক টেবিল, তাতে চমৎকার খোদাইয়ের কাজ। কিন্তু এসব দেখে নাড়া খায়নি দর্শকরা। তাদের চমকে দিয়েছে একটা কঙ্কাল, উঁচু পিঠওয়ালা, জায়গায় জায়গায় তামার কাজ করা। একটা ভারী চেয়ারে বসে টেবিলে ঝুঁকে পড়ে রয়েছে কঙ্কালটা। খাইছে। ভয়ে ভয়ে মুসা বলল, জ্যান্ত মনে হচ্ছে। তার ভয়, এক্ষুনি বুঝি হ্যালো কেমন আছো বলে হাত মেলাতে উঠে আসবে পোশাক পরা কঙ্কালটা। আস্তে আস্তে কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওমর। ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, বিকট ভঙ্গিতে দাঁত খিঁচিয়ে আছে যেন কঙ্কালটি। কালো অক্ষিকোটর আরো ভয়ঙ্কর করে তুলেছে চেহারাকে। দীর্ঘ এক মুহূর্ত সেদিকে তাকিয়ে রইল ওমর। পরনের কাপড় চোপড়গুলো দেখল। ওমরের পাশে এসে দাঁড়িয়েছে কিশোর। ভালো মতো দেখে বলল, জাহাজটা স্প্যানিশ সন্দেহ নেই। খুব আস্তেই বলেছে সে, কিন্তু অস্বাভাবিক এই নীরবতায় অনেক জোরালো হয়ে কথাটা কানে বাজল যেন। কিন্তু এই লোকটা স্প্যানিয়ার্ড ছিল না। পোশাক দেখেছেন? জলদস্যুর। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছিল। ওর দলে বোধ হয় ওই বেঁচেছিল শেষ অবধি। বলতে বলতেই হাত বাড়িয়ে টেবিলে পড়ে থাকা পিস্তলটা তুলে নিল সে। উল্টে পাল্টে দেখে ওমরের হাতে দিয়ে বলল, দেখুন তো, পিস্তল বন্দুকের ব্যাপারে আমি আনাড়ি। ভালো মতো নাড়াচাড়া করে পিস্তলটা দেখল ওমর। গন্ধ শুঁকল, গুলি নেই ভেতরে। মনে হচ্ছে কাঁপা কাঁপা হাতে কঙ্কালটাকে চেয়ার শুদ্ধ সামান্য সরালো সে, ঘোরালো নিজের দিকে। দেখো দেখো। সবাই গা ঘেঁষাঘেঁষি করে এলো ওমর কি দেখেছে দেখার জন্যে। রংচটা পোশাকের পেটের কাছটায় চেপে রয়েছে কঙ্কালের ডান হাতের আঙুলগুলো। গোল একটা ছিদ্র শার্টে, ছিদ্রের ধারটা পোড়া। এদিক ওদিক তাকাচ্ছে ওমর। মেঝেতে চোখ পড়তেই চমকে উঠল। খোদা! জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল সে। এই পিস্তলের গুলিতেই মরেছে, আত্মহত্যা নয় তো। দেখো। সবাই দেখল কঙ্কালটার জুতোর চারপাশ ঘিরে কার্পেটে কালচে গাঢ় দাগ। শুকনো রক্ত ছাড়া আর কোনো কিছুতেই ওই দাগ হতে পারে না। মন খারাপ হয়ে যায় না? অনেকখানি সামলে নিয়েছে ওমর। আবার আগের অবস্থায় সরিয়ে রাখলো কঙ্কালটাকে। সরানোর সময় টুপ করে কি যেন পড়ল মেঝেতে, কুড়িয়ে নিল ওটা। অন্যরাও কৌতূহলী হয়ে ঝুঁকে এলো দেখার জন্যে। গুলি, বলল ওমর। এটাই খুন করেছিল লোকটাকে। শরীরের ভেতরেই কোথাও আটকে ছিল, নড়াচড়ায় খসে পড়েছে। সুভেনির রাখতে চাও বব? নাক মুখ মাখিয়ে পিছিয়ে গেল বব। দুহাত নেড়ে বলল, না, দরকার নেই।
হেসে উঠল অন্যরা। এতক্ষণের গুরুগম্ভীর পরিবেশ হালকা হয়ে গেল হঠাৎ করে। পিস্তলটা কোমরের বেল্টে গুঁজে রাখল অমর। রূপার মোমদানিটা দেখিয়ে বলল, কমপক্ষে 200 পাউন্ড হবে এখনকার বাজারে ওটার দাম। ড্রয়ারগুলোতে কি আছে? বলতে বলতেই টান দিয়ে টেবিলের সবচেয়ে ওপরের ড্রয়ারটা খুলে ফেলল। চামড়ায় বাঁধা একটা বই তুলে নিল ড্রয়ার থেকে। আস্তে করে কভার ওল্টালো, যেন ছিঁড়ে যাবে ভয় করছে। প্রথম পৃষ্ঠাটা পড়তে শুরু করল। চেহারার ভাব বদলে যাচ্ছে ওমরের, দৃষ্টি বদলে যাচ্ছে, বইয়ের দিকে ঝুঁকে যাচ্ছে মাথা, বড় বড় হয়ে গেছে চোখ, হাতের আঙুল কাঁপছে। মুখ তুলে তাকালো সে। সবাই অবাক হয়ে আছে তার দিকে। কি আছে এতে জানো? খসখসে হয়ে গেছে ওমরের কণ্ঠ। ভয়ঙ্কর এক খুনির কথা। এই একটু আগে যার কথা বলেছিলাম, লুই ডেকেইনি, যার অনেকগুলো নাম, লুইলা গ্রান্ডি, দ্য এক্সটারমিনেটর। নিজেকেই এক্সটারমিনেট করেছে, আত্মহত্যাই করেছে বোধহয়। হঠাৎ করেই বড় বেশি নীরব হয়ে গেল ঘরটা। ঠিক এমনই নীরবতা বিরাজ করেছিল 300 বছর আগে, ডেকেইনি গুলি খাওয়ার আগের মুহূর্তে। লম্বা দম দিল ওমর। হাতের বইটা দেখিয়ে বলল, এটা ডেকেইনির লগবুক, দারুণ লাগবে পড়তে। নিশ্চয়ই লেখা আছে কিভাবে, কখন, কোন খুনটা করেছিল, কি কি করেছিল। ভাবছি কত বীরত্বের গাথা লেখা আছে এতে, কত নিরীহ নাবিকের মৃত্যুর কাহিনী। দেখি তো ডেকেইনি কিভাবে মারা গেছে। দ্রুত পাতা উল্টে চলল সে। লেখা যে পৃষ্ঠায় শেষ সেটাতে এসে থামল। পড়তে শুরু করল জোরে জোরে। রাম শেষ। বাজারে বিদ্রোহ চলছে, সবাই দ্বিধাগ্রস্ত। বউনের মোহরই এজন্যে দায়ী। নরকে পচে মরুক চোর হরামজাদা। বারবার এসে আমাকে চাপ দিচ্ছে নাবিকেরা, সমস্ত মোহর সাগরে ফেলে দিতে বলছে। কিন্তু আমি কি আর তা রাজি হই? মোহরটা অভিশপ্ত হলে ওরাও মরবে। মরুক আগে, আমি দেখি, তারপর যা করার করব। বাতাস বাড়ছে আবার, পাল তোলার কেউ নেই। পাইকারি খুন, বিদ্রোহ, ঝড়, নীরবতা, পানির সমস্যা, তারপর আবার ঝড়ের সংকেত। মনে হচ্ছে শয়তান নিজে এসে হাত লাগিয়েছে। জাহাজে বাস করছে যেন সে, সবাইকে, সব কিছুকে ধ্বংস না করে ছাড়বে না। হরমজাদা বোন নিজেও মরেছে পোর্ট রয়্যালের ফাঁসি কাঠে, নিশ্চয়ই শেকল বাঁধা অবস্থায় পচে গলে শেষ হচ্ছে এখন। আমাদেরকেও মেরে রেখে গেছে। ওর মোহরে ভর করেই যেন এসেছে শয়তান, সবাইকে শেষ করেছে। কেউ পাগল হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছে, হাঙরেরা খতম করেছে তাদের। কেউ ছুরি দিয়ে আত্মহত্যা করেছে। বাকি রয়েছি আমি। চুপ হয়ে গেল ওমর। আর কিছু নেই? জিজ্ঞেস করল কিশোর। না। দেখেইনি এরপরে কি করলো, খুব জানতে ইচ্ছে করছে। জানা যাবে না কোনো দিনই। একটা ব্যাপার খেয়াল করেছ? বারবার বউনের মোহরের কথা উল্লেখ করেছে। বউনের অভিশপ্ত মোহর। দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল ডেকেইনির নাবিকেরা। বউনকে জানি না, আমেরিকায় ফিরে জামাইকার পুরনো রেকর্ড ঘাঁটাঘাঁটি করলে হয়তো জানতে পারবো। আমার ধারণা বউনের মোহরই পড়েছিল এই টেবিলে। বাবা যেটা তুলে নিয়েছিল, বলে উঠল বব। হ্যাঁ, কুসংস্কার নেই আমার, আগেই বলেছি। কিন্তু তবু কিছুতেই অবিশ্বাস করতে পারছি না। মোহরটার কিছু অশুভ ক্ষমতা আছে, যেখানে যার হাতেই গেছে তারই ক্ষতি করেছে। যতক্ষণ আমাদের কাছে ছিল একটার পর একটা বিপদে পড়েছি। ওটা হাতছাড়া হওয়ার পর থেকেই ভাগ্য ভালো হতে শুরু করেছে। অ্যালেস কিনে নিয়েছিল ওটা, তার অবস্থা দেখেছি আমরা।
তারপর আমাদের কি দুরবস্থা। ববের কপাল ভালো, জ্যাকেটটা খুলে ফেলেছিল, নইলে সেও মরত। আশ্চর্য, জ্যাকেটটা এত ঝড়েও ভেসে গেল না, তীরে এসে পড়ল। কিশোর আর মুসা, তোমরা পেলে ওটা? মোহরটা নেয়ার একটু পরেই কি বিপদে পড়েছ, মরতে মরতে বেঁচেছ। ম্যাবরি নিল ওটা, গুলি খেলো আমার হাতে। আমার বিশ্বাস ওই মোহরের জন্যেই শেষ হয়ে গেছে ডেকেইনি আর তার দলবল। আরো অনেক মোহরের উল্লেখ করেছে ডেকেইনি, শান্ত কণ্ঠে কিশোর বলল। বলেছে, বলল ওমর, কিন্তু কেন বলেছে? কেন সব মোহর সাগরে ফেলে দিতে চাপ দিয়েছে নাবিকেরা? কারণ তারা জানত ওই মোহরের সঙ্গে বউনের মোহরটাও আছে। জানত না ঠিক কোনটা বউনের অভিশপ্ত মোহর, তাই জাহাজে যত মোহর ছিল সব ফেলে দিতে চেয়েছে। শেষ অবধি কি তাহলে সব মোহর ফেলে দিয়েছিল? নিজেকেই যেন প্রশ্ন করল কিশোর। নইলে গেল কোথায় ওগুলো? আমার মনে হয় ফেলেনি, ওমর বলল। তাহলে বউনের মোহরটা থাকতো না ডেকেইনির কাছে, সে নিজেও মরতো না। মোহরগুলো আছে হয়তো জাহাজে, কিংবা কাছাকাছি কোথাও। কিন্তু কোথায় আছে? ভুরু নাচালো মুসা। সেটা বের করার জন্যই তো এসেছি আমরা, কিশোর বলল। নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করেছে সে। আমার মনে হয় মোহর লুকিয়ে রেখে জায়গাটার ম্যাপ তৈরি করে ডেকেইনি, তারপর কোনোভাবে মারা যায়। তার আঁকা আসল ম্যাপটা নেই এখন আমার কাছে, তবে নকলটা আছে। আর কোন কোন জায়গা বদল করেছি সেটাও মনে আছে আমার। দেখি রহস্য ভেদ করা যায় কি না। পকেট থেকে নকল ম্যাপটা বের করল সে। একটা কলম দরকার বলেই চোখ পড়ল টেবিলের ওপর। এগিয়ে গিয়ে তুলে নিল পালকের কলমটা, যেটা দিয়ে লিখেছিল ডেকেইনি। ছাতের ফোকর দিয়ে বাইরে তাকালো। আলো কমে গেছে, বেরোনো দরকার। আর 15 মিনিটেই অন্ধকার হয়ে যাবে। খুব কাছাকাছি না থাকলে আজ আর খুঁজে বের করা যাবে না মোহর। সময় নেই, তাড়াহুড়ো করে দেখে নিই একবার। কলম আর ম্যাপ টেবিলে রেখে দিয়ে কাজে লেগে গেল সে। টেবিলের বাকি ড্রয়ারগুলো খুলে দেখল কিশোর। বেশ কিছু জিনিস রয়েছে, তার মধ্যে 3টে জিনিস মনোযোগ আকর্ষণ করল। তার একটা, কালো এক টুকরো কাপড়, সুন্দরভাবে ভাঁজ করা, মনে হলো টেবিল ক্লথ। ড্রয়ারটা লাগিয়ে দিল কিশোর। হঠাৎ কি মনে পড়তেই টেনে আবার খুলল। কাপড়ের এক কোণ ধরে বের করে এনে ঝাঁকি দিয়ে খুলল পুরোটা। দুহাতে ধরে ছড়ালো। কালো একটা পতাকা, মাঝখানে মানুষের খুলির তলায় মানুষের হাড়ের ক্রস চিহ্ন। সাদা কাপড় কেটে সেলাই করে লাগানো হয়েছে। একটা হাড়ের নিচে লেখা বড় হাতের এল, আরেকটার নিচে ডি। ভাগ্যের কি পরিহাস, বিড়বিড় করল ওমর। যে কঙ্কালের চিহ্ন উড়িয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে সে, সেই কঙ্কাল হয়ে নিজেই বসে আছে এখন চেয়ারে, তার কঙ্কাল খচিত পতাকার কাছেই। মুহূর্তের জন্যেও এখন এই দৃশ্যটা যদি দেখতে পেত ডেকেইনি। পতাকা আবার ভাঁজ করে ববের দিকে ছুঁড়ে দিল কিশোর। রেখে দাও, চমৎকার ট্রফি। তুমি রাখতে না চাইলে পরে আমাকে দিয়ে দিও। আরেক ড্রয়ারে পাওয়া গেল খুব সুন্দর একটা চুনি বসানো আংটি। দেখি তো, হাত বাড়ালো ওমর। আংটিটা নিয়ে দেখতে লাগলো ঘুরিয়ে ফিরিয়ে। অন্য আরেক ড্রয়ারে পাওয়া গেল শখানেক রূপার মুদ্রা। একটা তুলে নিয়ে দেখে কিশোর বলল, পিসেস অফ 8। মুসা, একটা ব্যাগ ট্যাগ পাও কিনা দেখো তো। নিয়েই যাই এগুলো, হ্যামারের হাতে পড়লে আর ফেরত পাওয়া যাবে না। আমরা যেমন দেখেছি ওরাও দেখে ফেলতে পারে জাহাজটা। এরপর সবাই মিলে খুঁজল পুরো ঘর, প্রতিটি আলমারি খুঁজে দেখল।
মোহর মিলল না কোথাও। রয়েছে গাদা গাদা সিল্ক, সাটিন আর মিহি সুতার কাপড়, পোকায় কেটে নষ্ট করে দিয়েছে। জাহাজের খোলে ঢুকে খোঁজাখুঁজি করল, মোহর পাওয়া গেল না। তবে কয়েক পিপা ছাতা পড়া চিনি, কফি আর ময়দা পেল। অনেক জায়গা খোঁজার বাকি রয়ে গেল। থাকারও ইচ্ছে আছে ওদের, কিন্তু থেকে লাভ নেই, অন্ধকার হয়ে গেছে। আলো ছাড়া হবে না, ওমর বলল। আলো থাকলেও রাতে থাকছি না আমি এখানে। জোরে মাথা নাড়ল মুসা। লুই ডেকেইনির ভূত ঠিক এসে ঘাড় মটকাবে। মুসার বলার ধরনে হেসে ফেলল সবাই। এই ওমর ভাই, আবার বলল মুসা, খিদে পায়নি আপনার? চলুন না বেরোই। হ্যাঁ চলো যাই, সকালে আবার আসবো।